প্রিয় দশম শ্রেণী, আজকে তোমাদের ইতিহাসের প্রথম দুটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর বলে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও। নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? ঠিক আছে, উত্তরটা দেখো। 1960-এর দশক থেকে ফ্রান্সের অ্যানালস পত্রিকা গোষ্ঠীর ইতিহাসবিদদের উদ্যোগে সমাজে সাধারণ মানুষের জীবন, জীবিকা, চাওয়া পাওয়া, ক্ষোভ, বিক্ষোভ, বঞ্চনা নিয়ে যে ধরনের ইতিহাস চর্চা শুরু হয় তাকেই বলা হয় নতুন সামাজিক ইতিহাস। ভারতে এই ইতিহাস চর্চা শুরু করেন ডক্টর রণজিৎ গুহ, গৌতম ভদ্র, জ্ঞানেন্দ্র পাণ্ডে, দীপেশ চক্রবর্তী প্রমুখ। পরে প্রশ্নটা দেখবে। অ্যানালস স্কুল বা অ্যানালস গোষ্ঠী বলতে কি বোঝো? বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে ফ্রান্সের একদল ইতিহাসবিদদের উৎসাহে এবং অ্যানালস পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সাধারণ মানুষের জীবন, জীবিকা ও তাদের জীবন সংগ্রামের কথা নিয়ে নতুনভাবে ইতিহাস চর্চা শুরু হয়। এই ঐতিহাসিক গোষ্ঠীকেই বলা হয় অ্যানালস গোষ্ঠী। পরের প্রশ্নটা দেখবে। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? বিংশ শতকের শেষ দিকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিম্নবর্ণের কৃষক, শ্রমিক ও অন্যান্য অবহেলিত প্রান্তিক মানুষের জীবন, জীবিকা, চাওয়া পাওয়া নিয়ে যে ধরনের ইতিহাস চর্চা শুরু হয় তাকেই বলা হয় নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। পরের প্রশ্ন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ভারতের ইতিহাসে কি কারণে 1911 খ্রিস্টাব্দ তাৎপর্যপূর্ণ? উত্তর লিখবে। 1911 খ্রিস্টাব্দে 3টি ঐতিহাসিক ঘটনা হলো ওই বছর মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করে, ওই বছর বঙ্গ বিভাজনের প্রস্তাব প্রত্যাহার করা হয়, ওই বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। পরের প্রশ্ন, কি কারণে ভারত 1950 খ্রিস্টাব্দের ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি? উত্তর, 1950 খ্রিস্টাব্দের ফুটবল বিশ্বকাপে ভারতের খেলতে না পারার কারণ হলো ভারতীয় খেলোয়াড়দের খালি পায়ে ফুটবল খেলার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া ছিল অর্থনৈতিক সমস্যা সহ বৈদেশিক মুদ্রা সম্পর্কিত সমস্যা। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির অবদান কি? উত্তর লিখবে। আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির অবদান অনস্বীকার্য, কারণ কোনো একটি ঐতিহাসিক ঘটনা বা মুহূর্ত ইতিহাসের পাতায় জীবন্ত হয়ে ওঠে ফটোগ্রাফের মাধ্যমে। ক্যামেরায় তোলা ছবি ঐতিহাসিক তথ্যাবলীর সাক্ষ্য প্রমাণ বহন করে, যার দ্বারা ইতিহাস চর্চা নির্ভুল হয়। পরের প্রশ্ন, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? উত্তর, আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান স্থানীয় ইতিহাস। এই ধরনের ইতিহাস চর্চায় কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনজাতির শিল্প, সংস্কৃতি, পরিবেশ ও অন্যান্য বিষয় স্থান পায়। দ্বাদশ শতকে কলহন রচিত রাজতরঙ্গিনী, নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস প্রভৃতি স্থানীয় ইতিহাসের প্রকৃষ্ট উদাহরণ। রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। এটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন 1 নম্বরেরও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চা কেন প্রয়োজন? উত্তর, পরিবেশের ইতিহাস চর্চা প্রয়োজন কারণ এর দ্বারা জানা যায় প্রাচীন সভ্যতার বিকাশ ও ধ্বংসের ধারাবাহিক কাহিনী। এছাড়া একটি জাতি বা সভ্যতার মান, জীবনযাপনের ধরন, সমাজ ও সংস্কৃতি কিভাবে পরিবেশ দ্বারা প্রভাবিত হয় সেই সমস্ত বিষয় জানা যায়। পরের প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? উত্তর, পরিবেশের ইতিহাসের গুরুত্ব হলো এর দ্বারা পরিবেশ বা প্রকৃতির মানুষ কিভাবে নষ্ট করে চলেছে এবং তার ফলে পরিবেশের ভারসাম্য কিভাবে নষ্ট হচ্ছে তা জানা যায়। অন্যদিকে পরিবেশ রক্ষার বিষয়ে মানুষকে সচেতন করে তোলা যায়। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কি অথবা কেন হয়? 1973 খ্রিস্টাব্দে অরণ্য সংরক্ষণের জন্য উত্তরপ্রদেশের চামোরি জেলার গোপেশ্বর নামক পাহাড়ি অঞ্চলে
সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাকেই বলা হয় চিপকো আন্দোলন। পরের প্রশ্ন, নারী ইতিহাস জানা কেন প্রয়োজন? মানব সভ্যতার ইতিহাসে নারীর অবদান কম নয়। আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ইতিহাসে তারা বারবারই উপেক্ষিত। তাই নারী জাতির অবদান নতুন করে মূল্যায়ন করার জন্য নারী ইতিহাস চর্চা, নারীদের সম্পর্কে জানা অবশ্য প্রয়োজন। পরের প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? উত্তর লিখবে, যে সমস্ত নথিপত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ, ঘোষণা, আইন কানুন, ঘটনাবলী ইত্যাদি তথ্যের আকারে সংরক্ষিত হয় তাকেই বলে সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র সাধারণত স্টেট আর্চিভস এবং ন্যাশনাল আর্চিভস এ সংরক্ষিত থাকে। দুটি সরকারি নথিপত্রের উদাহরণ হচ্ছে 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটস, 1854 খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচ। সরকারি নথিপত্রের কয়েকটি উপাদান উল্লেখ করো। সরকারি নথিপত্রের কয়েকটি উপাদান হলো পুলিশি রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট, সরকারের প্রতিবেদন, সরকারি ঘোষণা, চিঠিপত্র। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন অথবা আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে? আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে কারণ আত্মজীবনী একটি লিখিত সাহিত্যিক উপাদান যাতে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতা জড়িয়ে থাকে, ফলে এর মধ্য দিয়ে বাস্তব ঐতিহাসিক ঘটনার কথা জানা যায়। তাছাড়া আত্মজীবনী হলো সমকালীন আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের দর্পণ। ঠিক আছে, পরের পাতায় যাচ্ছি। সবগুলো কিন্তু বলবো না, সময় অনেক লেগে যাবে, আমি স্ক্রল করে করে যাব, তোমরা কিন্তু পজ করে তুলে নেবে খাতায়। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব কী, বা এই গ্রন্থ থেকে কী জানা যায়? উত্তর, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরলা দেবী চৌধুরানী রচিত জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব অপরিসীম, কারণ এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ যা থেকে 19-20 শতকের যুগসন্ধিক্ষণে বাংলার রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক জীবনের অসংখ্য কথা জানা যায়। যেমন বাংলার বিপ্লবীদের দেশাত্মবোধ ও তাদের কার্যকলাপ, হিন্দুত্ব জাগরণের কাহিনী, বাংলার বিভিন্ন সামাজিক উৎসব, ঠাকুরবাড়ির অন্দরমহলের গল্প, জাতীয় রাজনীতিতে লেখিকার প্রত্যক্ষ অংশগ্রহণের কথা জানা যায়। এরপর কিন্তু আর বলছি না, আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ঠিকভাবে তুলে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ বললে অনেক সময় লেগে যাবে। দাগ দেওয়া প্রশ্নগুলো কিন্তু তোমরা তুলবে, আমি ঠিক দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, ইন্টারনেটের ব্যবহার সুবিধা দুটা করে মুখস্থ রাখবে। এটা 4 নম্বরও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বটে। যাই হোক, 1, 2 করে রাখো। এরপর দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এইখান থেকে কিছু আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন স্ত্রী শিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকার ভূমিকা উল্লেখ করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আসছে, ঠিক আছে? 1 আর 2 দুটি পয়েন্ট করে লেখা আছে উত্তরটা। পরের পাতায় চলে আসছি, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কি? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্নটা ভালো করবে, ভার্নাকুলার প্রেস অ্যাক্টের তাৎক্ষণিক কারণ কি ছিল? এটাও গুরুত্বপূর্ণ। পরেরটা করবে, এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীলকরেরা নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করতো, ঠিক আছে? তুলে নেবে সব খাতাতে। সাবস্ক্রাইব যারা করো না, সাবস্ক্রাইবটা করে নাও, সব দেবো তোমাদের ইতিহাসে, সব পেয়ে যাবে। এগুলোর মধ্যে পরীক্ষায় পড়বে কিন্তু, ঠিক আছে? একটা প্রশ্ন কিন্তু ছাড়া চলবে না। মেকলে মিনিটস প্রস্তাব কি? অকল্যান্ড মিনিটটা করে যাবে, কারণ একটা অড প্রশ্ন কিন্তু ইতিহাসে আসছে। গত বছর দেখেছো ইতিহাস প্রশ্ন ভালো হয়নি, তাই তোমাদের ইতিহাসটা কিন্তু ভালোভাবে করে রাখতে হবে, ঠিক আছে? নিচে প্রশ্নটা দেখো, উত্তরটা ওই পাতায় আছে, এই পাতায় নেই। শ্রীরামপুত্র, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, শ্রীরামপুত্র কাদের বলা হয়? এর পাশে প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের অবদান উল্লেখ করো। এটাও কিন্তু ভালোভাবে করে রাখবে, ছাড়ো না। এই পাশে দ্বিতীয় পয়েন্টটা আছে, দুটো পয়েন্ট। উডের ডিসপ্যাচ, এখান থেকে কিন্তু একটা আসতে পারে, এটা 4 নম্বরও খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? 4 নম্বর অনেক সময় দেয়। উডের ডিসপ্যাচ নিয়ে কিন্তু 3টা প্রশ্ন
আছে, 3টা প্রশ্নই তুলে নেবে। চুইয়ে পড়া নীতি, এটাও করে রাখবে ভালোভাবে, পরীক্ষা দিতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আছে 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্য কী ছিল, এটাও কিন্তু করবে। উত্তরের সেকেন্ড পার্টটা এই পাশে দেওয়া আছে, ঠিক আছে। তারপরটা দেখে রাখবে, এটা আত্মীয় সভাটা, এটা কিন্তু দেখে রাখবে, উদ্দেশ্য কী ছিল এটাও দেখে রাখবে আত্মীয় সভার। কে, এটা 96টা, এটা করে রাখবে, কে কবে কাকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন, দিতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু দেখে রাখবে। 3 আইন কি, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসেনি, এটা কিন্তু আসতে পারে। তারপর বামফ সমাজে যে কোনো 2টি সংস্কারমূলক কাজ উল্লেখ করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রাখবে ভালো করে। সতীদাহ প্রথা কি, এটাও কিন্তু পরীক্ষায় কোনো বছর দেয়নি, সম্ভবত তোমাদের সময় আসতে পারে। ডিরোজিওকে মনে রাখা হয় কেন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু একটু তোমরা দেখে রাখবে ভালো করে, খাতায় তুলে নেবে, ঠিক আছে। তারপর আছে নব্যবঙ্গ কাদের বলা হতো, এই দলের প্রধান উদ্দেশ্য কি, এটাও কিন্তু তুলবে, একদম শেষ পর্যন্ত তুলবে প্রশ্নটা কিন্তু। সমাজ সংস্কারে নব্যবঙ্গীয়দের ভূমিকা কী ছিল, এটাও তুলবে খাতায়, সেকেন্ড পার্টটা এদিকে উত্তরটা আছে, ঠিক আছে। শেষ প্রশ্ন কয়েকটা রয়েছে এই পেজে। শ্রী রামকৃষ্ণদেবকে সর্বধর্ম সমন্বয়বাদী সংস্কার বলা হয় কেন, এটাও দেখে রাখবে। রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করে, এগুলো কিন্তু একটাও ছাড়ো না, সব করবে, 1 নম্বরের শর্ট কোশ্চেনও কিন্তু দিতে পারে এখান থেকে। তারপর আছে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগদান দেন কত খ্রিস্টাব্দে, এই সম্মেলনে তিনি কি বাণী প্রচার করেন। তারপর লালন ফকির কে ছিলেন, এই ছিল মোটামুটি 52। আরেকটা কোশ্চেন আছে, এটাও করবে, বাংলা নবজাগরণকে কে কেন এলিটিস্ট আন্দোলন বলেছেন, এটাও কিন্তু দেখবে। তারপর আছে বাংলা নবজাগরণকে কে কেন তথাকথিত নবজাগরণ বলেছেন, দুটোই গুরুত্বপূর্ণ। মোটামুটি 52 থেকে 54টা প্রশ্ন তোমাদের বলে দিলাম, এখান থেকে আশা করি তোমরা মাধ্যমে পেয়ে যাবে, তোমরা কিন্তু ভালোভাবে দেখবে এবং খাতায় তুলে নেবে, ঠিক আছে। পরে কিন্তু কদিন মধ্যেই তোমাদের তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় কিছু প্রশ্ন দেবো এবং কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আজকে রাখছি।